মইনুল আহসান সাবেরের কয়েকটি প্রেমপত্র, প্রেমের উপন্যাস এটাকে বলা যায়। আর বাদবাকি আলোচনার আগে আরেকটা কথা বলে রাখা ভালো। এটা আমি তার যেকোনো বইয়ের ক্ষেত্রেই বলি যে মইনুল আহসান সাবের আমার ব্যক্তিগতভাবে পছন্দের একজন কথাসাহিত্যিক এবং অন্যান্য অনেক কথা সাহিত্যিকের চাইতেও মইনুল আহসান সাবেরের লেখা, তার কাজগুলো আমার ভালো লাগে। তো কয়েকটি প্রেমপত্র এটা কি আসলে প্রেমের উপন্যাস কিনা, এটা এই প্রশ্নের উত্তরে আমার মনে হয়েছে এটা যতটা না প্রেমের উপন্যাস তার চাইতে বেশি আসলে প্রেমপত্রের উপন্যাস। বইয়ের নাম কয়েকটি প্রেমপত্র। আর এখানে মনে হলো যে এই ফার্স্ট কোনো উপন্যাস পড়লাম যে এই উপন্যাসটায় আসলে মূল ফোকাস ছিল প্রেমপত্রে, কিন্তু এই প্রেমপত্রর প্রেরক কারা, প্রাপক কারা, সেটা আসলে এখানে খুব একটা মুখ্য বিষয় ছিল না। মানে পুরা ফোকাস বলি বা গল্পের মূল চালিকা শক্তি বলি, সব কিছুই হচ্ছে প্রেমপত্রকে ঘিরে। অর্থাৎ এখানে বেশ কিছু প্রেমপত্রের আলাপ এসেছে এবং কাহিনীতে এই প্রেমপত্রগুলো ঢুকেছে। তো এখানে মূলত আমরা প্রথমেই যেটা দেখি, এখানে এটা কথা প্রসঙ্গে চলেই আসতো, এটা আসলে প্রেমের উপন্যাস না বলে আবার শুরুতে এটাকে পড়লে খুবই একটা কঠিন, মানে দারিদ্র্যের নির্মম কষাঘাতের একটা উপন্যাসও বলা যায়। মানে গল্পের শুরুতে দেখা যায়, গল্প শুরুর আগে আমি একটু এই চরিত্রগুলো নিয়ে বলি। একটা পরিবার, সেই পরিবারে স্বামী স্ত্রী আর তাদের 2 ছেলে 1 মেয়ে। স্বামীর নাম রায়হান, স্ত্রীর নাম শাহানা, 2 ছেলে, এক ছেলের নাম আকাশ, আরেক ছেলের নাম সাগর। সাগর বড় ছেলে, আকাশ ছোট ছেলে, আর একমাত্র মেয়ের নাম হচ্ছে নদী। তো গল্পের শুরুতেই দেখা যায় যে আসলে রায়হানের টানাটানির সংসার এবং সে হচ্ছে অফিসে খুবই অসহায় একজন মানুষের মতো। অফিসে অন্যান্যরা কোনো একটা অবৈধ কাজ বা কোনো একটা অস্বাভাবিক কাজ, কোনো একটা নিয়ম বিরুদ্ধ কাজ খুব ইজিলি করে ফেলতে পারলেও রায়হান সেটা পারে না এবং এটা নিয়ে আসলে তার আফসোসের শেষ নাই। রায়হানের সারা জীবনটাই আসলে আফসোস। সে ভালোভাবে তার জীবনটাকে যাপন করতে পারলো না, তার অভাব ঘুচলো না, সে তার বউকে কিছু দিতে পারলো না, বউকে সাপোর্ট দিতে পারলো না। সে ঘুরতে ভালোবাসে কিন্তু বউয়ের সাথে সে কোথাও ঘুরতে যেতে পারে নাই। সে বউয়ের সাথে কক্সবাজার, টেকনাফ, হিমছড়ি যাওয়ার প্ল্যান করেছিল সেখান থেকে সরাসরি ইন্ডিয়া চলে যাওয়ার। কিন্তু সেসব জায়গা তো দূরের কথা, ঢাকাতেও কোথাও তারা যে একটু ঘুরতে বেরোবে সেটাও আসলে কখনো হয় নাই। রায়হানের আফসোস আছে তার বড় ছেলেকে নিয়ে। তার বড় ছেলে খুবই নির্লিপ্ত সংসারের প্রতি, তার কোনো কিছুই ভালো লাগে না এবং সে আসলে বাড়িতে একটা বড় সময় ধরে থাকে না। ভার্সিটি পড়ুয়া ছেলে, বাসায় খুব একটা থাকে না, মা বাবা পরিবার সবকিছু নিয়ে সে নির্লিপ্ত এবং তার এই নির্লিপ্ততা, বড় ছেলের এই নির্লিপ্ততা তার বাবাকে অনেক কষ্ট দেয়। এখানে এই তো গেল আরেকটা বিষয়, আবার মেয়ে নদীর একটা গোপন প্রেম আছে। তো এভাবেই চলতে থাকে। তো এভাবে চলতে চলতে দেখা যায় যে মইনুল হাসান সাবেরের এই উপন্যাসের বেশ কয়েকটা চরিত্রের জীবনেই আসলে প্রেমপত্রের একটা ভূমিকা আছে। আহ, রায়হানের জীবনে রায়হানের জীবনে প্রেমপত্রের একটা ভূমিকা আছে। আহ, সেটাকে সে আসলে যতটা হালকাভাবে দেখে ততটা হালকাও না, বেশ বড়সড় একটা ভূমিকাই আছে তার জীবনে প্রেমপত্রের। সেই প্রেমপত্র শাহানার না, অন্য আরেক মেয়ের। আবার তাদের মেয়ে নদীর হচ্ছে সেখানকারই এক বখাটে লাফাঙ্গা ছেলের সাথে প্রেম হয়ে গেছে। ওই ছেলে মেয়ে পটানোর ওস্তাদ, মেয়ে পটে গেছে, নদী পটে গেছে এবং নদীকে জোরপূর্বক আদর করতে চায় ওই ছেলেটা। এবং সেটা করতে গিয়ে এবং সেই কাজটা এবং একবার জোর করে আদর করার কাজটা সেটা হচ্ছে ছাদের চিলেকোঠাতেই করে ফেলে। এবং চিলেকোঠাতে যখন এই কাজটা করতে যায় তখন নদী ওর মায়ের কাছে ধরা খেয়ে যায় এবং তারপর মায়ের হাতে মাইরও খায়। এবং ওর মা ডিসকভার করে যে ছেলেটা আসলে ওকে অপমান করতে গিয়ে, ওকে অ্যাসল্ট করতে গিয়ে, ওর শ্লীলতাহানির চেষ্টা করতে গিয়ে ওই মেয়ের কাপড় ছিঁড়ে ফেলছে। সালোয়ার বা কামিজের একটা বড় অংশ ছিঁড়ে একদম শেষ করে দিছে বলতে ছিঁড়ে ফেলছে, এটাই ইটসেলফ একটা অনেক বড় অফেন্স। তো সেটা নিয়ে একটা তাদের ভিতর ঝড়। রায়হানের জীবনে অভাবের কোনো শেষ নাই, আফসোসের কোনো শেষ নাই। সে অফিস থেকে তার প্রাপ্য টাকাটা, মানে অফিস থেকে তার একটা টাকা প্রাপ্য ছিল, সেই টাকা অফিস ওকে দিচ্ছে না। অফিস এরকম ওর মতো অনেক এমপ্লয়িকেই দিচ্ছে না।
কিন্তু তারা হচ্ছে অন্যান্য যারা আছে, অন্যান্য কর্মচারীরা তারা অ্যাডভান্সের কথা বলে অ্যাডভান্স টাকা নেবে এই বলে তারা হচ্ছে আস্তে আস্তে নিজেদের ওই পাওনা টাকাটা, যেটা ব্যাংকের ব্যাংক না, সে যেখানে চাকরি করে সেখানকার অ্যাকাউন্টস বিভাগ আসলে আটকে রাখে। সেখান থেকে অনেকেই হচ্ছে অ্যাডভান্স টাকা নিয়ে নিয়ে ওই টাকাটা কেটে ওই টাকাটা আদায় করে নেয়। কিন্তু সেটা রায়হান পারে না, এবং রায়হানকে ওই অফিসের যে ম্যানেজার আছে সে তাকে এভাবে অ্যাডভান্স কোনো টাকাও দেয় না। এই গেল একটা। তো এভাবে তো তার জীবনে অনেক আফসোস, সেই আফসোসের কোনো শেষ নাই। সেটা নিয়ে এসে তাদের ছোট ছেলে আকাশের হিমোগ্লোবিনে রক্তশূন্যতা, এই সেই এরকম বেশ কিছু ঝামেলা আছে, শারীরিক জটিলতা, অসুস্থতা, এবং ডাক্তারের কাছে যেতে হয়, এবং চিকিৎসাটা সেই চিকিৎসা কিছুটা ব্যয়বহুল। সেটা নিয়ে সেই টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আবার শাহানার শখ আহ্লাদ পূরণ করতে পারছে না। স্বামী হিসেবে এই জিনিসটাও তাকে সবসময় অনেক কষ্ট দেয়, খোঁচায়। এই বিষয়গুলো ছিল, কিন্তু শাহানা আসলে ওর মতো করে সংসার করে যাচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে রায়হানের ভিতর প্রায় এই রিয়েলাইজেশনটা আসে যে শাহানা আসলে বউ হিসেবে খুবই ভালো, শাহানা ছাড়া সংসারটা অচল। তো লাস্টে দিয়ে আস্তে আস্তে দেখা যায় যে এখানে তারপর নদীর কিছু প্রেমপত্র চালাচালি হয়। নদীর যে ছেলেটার সাথে প্রেম, তার সাথে চিঠিপত্র চালাচালি হয়, প্রেমপত্র চালাচালি হয়, এরকম একটা বিষয়। এদিকে নদীর মা শাহানা, সে আসলে এই ব্যাপারটা জানে না যে নদীর ওই ছেলের সাথে আসলে প্রেমের সম্পর্ক। সে যেটা মনে করেছে যে ছেলেটা কাইন্ড অফ ওকে ধর্ষণই করতে চাইছিল, এরকম সে ভাবে। সেটা নিয়ে আসলে আরেক ধরনের জটিলতা তৈরি হয়। সো দেখা যায় যে এখানে অনেকগুলো আবার আরেকটা পত্র, সেটা হচ্ছে যে রায়হান শাহানা দম্পতির বড় ছেলে সাগর, তো সে হচ্ছে কবিতাও লেখে, কিছু কিছু জায়গায় কবিতা পাবলিশও হয়েছে, প্রকাশিত হয়েছে। কিন্তু সাগরের সবচেয়ে বড় আফসোসের জায়গাটা হচ্ছে যে ওর পরিবার গরিব, ওর পরিবারে অনেক অভাব, এই কারণে সে আসলে পরিবারের সাথে থাকে না। ওর বাইজিদ নামে এক বন্ধু আছে, সে ভীষণ বড় লোক, বিশাল বড় লোক। সে ম্যাক্সিমাম টাইম বাইজিদের বাসাতেই থাকে, বাইজিদের বাসায় রাত কাটায়। বাসায় আসলে কালে ভদ্রে যায় না, এবং যেতে না পারলে বাঁচে। এবং তারও হচ্ছে তার বন্ধুর কাছে সহজ সরল স্বীকারোক্তি যে এই অভাবের মধ্যে থাকতে আমার ভালো লাগে না। তো একদিন যেটা হয় যে ওই সাগরের কাছে দুটো চিঠি আসে, বেনামি চিঠি, এবং সেই চিঠি কে লিখেছে সেটা জানা যায় না, এবং সেই চিঠির যে প্রেরক তার পরিচয় জানা সম্ভব হয় না। শুধু এতটুকু জানা যায় যে চিঠিটা একটা মেয়ে লিখেছে। তো সেটাতেই সাগরের একদম মনের ভিতর আনন্দের জোয়ার বয়ে যায়, ঈদ লেগে যায়, এরকম একটা অবস্থা। এবং এই যে ওর মনের ভিতর একটা মেয়ের কাছ থেকে দুটো চিঠি পেয়ে আনন্দ, এবং সেই মেয়ে হচ্ছে ওই মেয়ের দাবি অনুযায়ী সেই চিঠিতে যে সে সাগরের কবিতাগুলোকে অনুভব করে, সে কবিতার বিশ্লেষণ করে, কবিতার রিভিউ দেয়। তো স্বাভাবিক, নিজের লেখা কবিতার রিভিউ পেয়ে সাগর তো পুরা আহ্লাদে গদগদ, খুশিতে ওর একদম অবস্থা কাহিল। এবং ওর বন্ধু বাইজিদের ভাষায় বলতে গেলে তোর তো নেশা হয়ে গেছে রে। তো এটা একটা গেল। এবং এই যে এই প্রেমপত্র তো না, এটা একটা পত্র, কিন্তু হয়তো ওর জন্য ওর জীবনে এটা সাগরের জীবনে প্রেমপত্ররই কাজ করছে। তো সেই প্রেমপত্র পেয়ে সাগরের লাইফে এবং সাগরের মন মানসিকতায় অনেকটা চেঞ্জ চলে আসে, এবং সে এমন কিছু কাজ করে যেটা হচ্ছে ওর সারাউন্ডিংসে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। আবার এখানে যেটা হয় যে শাহানা একসময় ডিসকভার করে যে রায়হানের কাছে কিছু চিঠি আছে। মিলি নামের এক মেয়ে রায়হানকে কিছু চিঠি দিয়েছিল। সেটা নিয়ে শাহানার সাথে রায়হানের একটা জটিলতা তৈরি হয়। সো চিঠি পাচ্ছে রায়হান শাহানা দম্পতির বড় ছেলে সাগর, চিঠি পাচ্ছে ওই দম্পতির মেয়ে মিতু। কিছু চিঠি, অনেক আগের কিছু চিঠি, সেগুলো রায়হান যত্ন করে রেখে দিয়েছে। সেই চিঠিগুলো আবার দেখতে পেয়েছে শাহানার কাছে ধরা খেয়ে একটা জটিলতা তৈরি হলো। এবং তারপর শাহানার খুব মন খারাপ, খুব কান্নাকাটি, সে আর থাকবে না, সংসার করবে না, বাসা থেকে চলে যাবে, বাড়ি থেকে বেরিয়ে যাবে, এরকম এরকম অনেক কিছু বলে। রায়হান তাকে বোঝানোর চেষ্টা করে, সে বুঝতে চায় না। এবং তারপর এক সময় দেখা যায় যে শাহানাও এক সময় কাউকে না কাউকে কিছু প্রেমপত্র পাঠিয়েছিল। তো সব মিলিয়ে উপন্যাসটা ভালোই লেগেছে। সামাজিক উপন্যাস, অভাবের উপন্যাস, সমকালীন উপন্যাস, প্রেমের উপন্যাস, যাই বলি, আমার তো মইনুল হাসান সাবেরের লেখা ভালো লাগেই। এই লেখাটাও ভালো লেগেছে, এই গল্পটাও ভালো লেগেছে।
কয়েকটি প্রেমপত্র বইটার নাম, বইটার অস্তিত্ব ইন্টারনেটে খুঁজে বের করা একটু কঠিন। বিদ্যা প্রকাশ থেকে বের হয়েছে, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 1991, দাম 45 টাকা। বইটা উৎসর্গ করা হয়েছে রাহাত খানকে। রাহাত খান তো আবার কাজী আনোয়ার হোসেনের বন্ধু এবং তিনি নিজেও একজন প্রখ্যাত কথাসাহিত্যিক এবং সাংবাদিক। আমি গুগলে সার্চ দিয়েছিলাম, আমি এই বইটার কোনো কভারের ছবি খুঁজে পাই নাই। একটা দুইটা ওয়েবসাইটে শুধু এই বইটার নামটা মেনশন করা হয়েছে, এটা পাইছি। এরকম দেখা যায় যে চিপায় চাপায় কোনাকাঞ্চিতে এরকম মইনুল হাসান সাবরের অনেক বই আছে যেগুলোর অস্তিত্ব আসলে নেটে খুঁজে বের করা কঠিন, যেগুলো ট্রেস বের করা কঠিন। আমি এই বইটা কিনেছিলাম নীলক্ষেত থেকে 20-30 টাকা দিয়ে। একদম বইয়ের অবস্থা ভেঙে চলে গেছে। বইয়ের স্পাইনের সাথে বইয়ের যে মূল বাধাই কাগজ টাগজ কোনো কিছুই নাই, ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে। পৃষ্ঠাগুলার কোনাকাঞ্চিতেও এবং কর্নারেও আসলে পোকায় কাটা, অনেক আগের বই এবং বাধাই নেই বললেও চলে। আমি খুব যত্নের সাথে পড়েছি যাতে আর একটু বেশি না ছিঁড়ে যায়। জানি না কেন, আমি বরাবরই বই পড়ার ক্ষেত্রে খুব যত্নশীল। তো সব মিলিয়ে বলবো ভালো লেগেছে। মইনুল হাসান সাহেবের আরেকটা বেশ ভালো উপন্যাস, এবং এই উপন্যাসটার একটা এক্সেপশনাল দিক হচ্ছে যে এখানে আসলে প্রেম বলি বা এখানে সংসার বলি, এখানে মিডল এজ ক্রাইসিস বলি, যা কিছু বলি না কেন, জীবনমুখী মরণমুখী উপন্যাস, হোয়াট এভার ইট ইজ, এই প্রথম বোধহয় একটা উপন্যাস পড়লাম যেখানে আসলে সব কিছুর চাইতে প্রেমপত্র জিনিসটাই আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সো এই জিনিসটা খুব মজার ছিল, অভিজ্ঞতা পাঠক হিসেবে এই অভিজ্ঞতাটাও খুব ইউনিক ছিল। সো আমি জানি না আপনারা কেউ ওই বইটা খুঁজে পাবেন কিনা, এটাও জানি না এটার সফট কপি ইন্টারনেটে অ্যাভেলেবল কিনা, কিন্তু যদি কখনো পেয়ে যান আর মইনুল হাসান সাহেবের লেখাপড়ার আগ্রহ হয় বা আগে যদি আপনারা পড়ে থাকেন, যদি মনে হয় তার লেখা ভালো তাহলে পড়ে দেখতে পারেন। যদি পেয়ে যান সেক্ষেত্রে হ্যাপি রিডিং।